আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ওয়েবের ক্ষেত্রে। এইচটিএমএল ফর্ম আমরা আজকে যে টপিকস সেটি, যাই হোক, আমরা এইচটিএমএল ফর্ম সম্পর্কে আজকে জানব। এইচটিএমএল ফর্ম কি, এইচটিএমএল ফর্মের মেথড সম্পর্কে জানব, এইচটিএমএল ফর্মের অ্যাট্রিবিউটগুলো নিয়ে আলোচনা করব। এরপরে ক্লাসে আমরা যেটা করব সেটা হলো এইচটিএমএল ফর্ম এলিমেন্ট। এটা এই ফর্ম এইচটিএমএল ফর্ম ব্যতীত আপনি কখনো ফর্ম সাবমিট করতে পারবেন না। লগ ইন, রেজিস্টার, সাইন আপ, এই বিষয়গুলো বা যে কোনো ধরনের ফর্মের জন্য আপনাকে অবশ্যই এইচটিএমএল ফর্ম সাহায্য নিতে হবে। এইচটিএমএল ফর্ম ব্যতীত আপনি কখনো ইউজারের সাইন আপ, লগ ইন, এরপরে ইউজারের যে কোনো বিষয় আপনি যদি নিতে চান সেই বিষয়টি অবশ্যই আপনাকে ফর্মের মাধ্যমে আপনার ডাটাবেজে যদি স্টোর করতে চান তাহলে অবশ্যই আপনাকে এইচটিএমএল ফর্মের ব্যবহার করতে হবে। সো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে শুধুমাত্র এইচটিএমএল ফর্ম নিয়ে আলোচনা করব। এরপর আমরা এইচটিএমএল ফর্মের এলিমেন্টগুলো নিয়ে আলোচনা করব। এইচটিএমএল ফর্মের এলিমেন্ট, তারপরে নাম্বার, এইচটিএমএল 5-এর যে এলিমেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা পিএইচপি ক্লাসে দেখব এইচটিএমএল ফর্মের সাথে সাথে আমরা কীভাবে ডাটাবেজে সংরক্ষণ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে দেখব। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। আমরা আমাদের প্রজেক্ট ওপেন করছি। এইটা আমরা দেখে নেই আমরা গত দিনে কোনো চেঞ্জ নেই, আমরা গত দিনে কী করেছিলাম তা আমরা একবার এটার চেক করছি, কোডটা চেক করছি। সেটা হলো আমরা গত ক্লাসে কালার নিয়ে কাজ করেছিলাম। এই আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দেখুন, আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে RGB কালার একটা সেট করা আছে। তো এই বিষয়টা এখনও আছে যে আমরা এইটা রাখবো না, আমরা আমাদের প্রজেক্টটি নতুনভাবে কাজ করব। এইচটিএমএল ফর্ম নিয়ে আমাদের কাজ হবে। আমরা নোটপ্যাড ওপেন করছি, খেয়াল করুন এটা আমাদের দরকার নেই আপাতত, যেহেতু বাই ডিফল্ট আমাদের ব্যাকগ্রাউন্ড কালার থাকে হলো কি সাদা এবং কালার টেক্সট কালার থাকে বাই ডিফল্টে আপনার কালো। তো এই বিষয়টা আমাদের এখন দরকার হবে না। যখন আমাদের দরকার হবে তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আবার কাজ করব। তো এখন আমার যেটা মূল ট্যাগ এইচটিএমএল ফর্ম নামে একটা ট্যাগ আছে, আমাদের এই ট্যাগটা নিয়ে আমাদের আজকে কাজ। ফর্ম ক্লোজ। তো এইটা যদি আপনি সেভ দেওয়ার পরে আপনি কিন্তু ব্রাউজারে কোনো ধরনের আউটপুট পাবেন না। আপনি কোড দেখতে চাইলে এখানে থাকবে, এইখানে কোড আছে। তো এইখানে কোড থাকার পরেও আপনি এখানে কোনো কিছু পাবেন না। এখন আমার মূল যে বিষয় হলো এইচটিএমএল ফর্মের, আমরা আমাদের প্রজেক্ট টপিকসগুলো দেখে নিই। এইচটিএমএল ফর্মের মেথড, আমরা মেথড সম্পর্কে আজকে প্রথমে আলোচনা করে নেই। তো ফর্ম মেথড অ্যাট্রিবিউটসের ভিতরে আমরা 3 নাম্বার টপিকস যেটা রেখেছিলাম, খেয়াল করুন এইচটিএমএল ফর্ম অ্যাট্রিবিউটস। তো অ্যাট্রিবিউটের আন্ডারেই ফর্ম মেথড নামে একটা অ্যাট্রিবিউটস আছে। তো যাই হোক, আমরা ওই দিকে পরে যাচ্ছি। প্রথমে আমরা অ্যাট্রিবিউটসগুলো নিয়ে আলোচনা করছি। এইচটিএমএল ফর্মের যে অ্যাট্রিবিউটসগুলো প্রতিটাই কাজের জন্য, সবই কাজের জন্য, তারপরে কারো গুরুত্ব বেশি কারো গুরুত্ব কম এরকম। তো যাই হোক, প্রথমে যেটা থাকবে সেটা হলো একটা ফর্মের একটা নাম থাকবে। তো আমি এটা ফর্ম নেম দিলাম। এরপরে এটার একটা আইডি থাকবে। যখন জাভাস্ক্রিপ্ট ইউজ করতে যাবেন তখন অবশ্যই আপনাকে আইডি ইউজ করতে হবে। তো এইটাও ফর্ম আইডি ইউজ করলাম। এরপরে আরেকটা বিষয় যে এই ফর্মটা কোন পেজের সাথে হিট হবে, খেয়াল করুন। আপনি যদি এই ফর্মটা এখানে অ্যাকশন দিয়েছি, অ্যাকশন মিনস হলো এই ফর্মটা এই পেজেই কাজ করবে, নাকি এখানে যদি আমরা অন্য কোনো পেজ দিয়ে দেই তাহলে সে অন্য ওই পেজে যে কী করবে, হিট করবে। তো এখন এইখানে যদি আমরা লগ ইন ফর্ম তৈরি করি এবং এর অ্যাকশনে যে যদি আমরা দিই login.php, তাহলে কি হবে, এই পেজটা ফর্মটা এখানে হবে, কিন্তু এটা যখন আমি সাবমিট করব তখন login.php নামে সে একটা পেজ খুঁজবে এবং ওখানে সে এই login.php এর অপারেশনগুলো কাজ করবে। তো এইটা হলো ফর্মের কাজ। আপনি যদি বাই ডিফল্ট এখানে কোনো কিছু না দেন তবে এইটা সে সেলফ পেজকে আপনার এইখানে করবে, অ্যাকশন হিসেবে কাজ করবে। বা আপনি যদি অ্যাকশন ইউজ নাই করেন তারপরে সে এটাকে এই পেজের জন্যই সে এটা করবে, কাউন্ট করবে যে এই অ্যাকশন তাহলে এই সেলফ পেজ। তো যাই হোক, আমরা এখানে দিয়ে রাখছি। এরপরে হলো টার্গেট। আপনারা
টার্গেট দেখেছেন যেটা আমরা এখানে দিয়েছিলাম যে এ ট্যাগের ভিতরে আমাদের একটা ছিল এইচআরইএফ এর পরে আমাদের টার্গেট নামে একটা কি ছিল, এরকম একটা অ্যাট্রিবিউট ছিল যেটার মান দিয়েছিলাম আমরা ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তো আপনি যদি এই বিষয়টা ফর্মে ইউজ করতে যান তাহলে কিন্তু এই টার্গেট যদি ব্ল্যাঙ্ক দেন তাহলে সেক্ষেত্রেও এই ফর্ম যেমন আমরা লিঙ্কে যেমন ক্লিক করলে নিউ ট্যাবে ওপেন হইতো, সেম অ্যাজ এখানে যদি আপনি টার্গেট ব্ল্যাঙ্ক দেন তবে অবশ্যই ফর্মটা আপনার নতুন একটা ট্যাবে ওপেন হবে। ঠিক আছে, তো যাই হোক, এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো মেথড। এখন আমরা মেথড নিয়ে আলোচনা করছি, খেয়াল করুন মেথড। এখানে মেথড দুই প্রকারের হয়ে থাকে। এক প্রকার মেথড হলো পোস্ট মেথড, এরপরে আর একটা থাকে হলো গেট মেথড। যখন আপনি পোস্ট মেথড দেবেন তখন কোনো ইউআরএল তৈরি হবে না, পোস্ট আকারে ডাটা যাবে। আর যখন আপনি গেট মেথড দিবেন তখন আপনি এটার জন্য একটা ইউআরএল পাবেন, যে এই ফর্মটা যে সাবমিট করেন প্রতিটা এলিমেন্টস অনুযায়ী এটা একটা ইউআরএল সেট করবে। যেমন আমরা গুগলে সচরাচর দেখে থাকি, আপনি এখানে বা আমরা গুগলে সার্চ দিচ্ছি, খেয়াল করুন বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ দিচ্ছি, খেয়াল করুন এইখানে গুগলের একটা কি হয়েছে, এখানে একটা ইউআরএল তৈরি হয়েছে। তো গুগল যদি এই ফর্মটা সে পোস্ট মেথডে দিত তাহলে কি হতো, এটা এইরকম একটা ইউআরএল কখনোই তৈরি হতো না। তাহলে কি হতো, যেটা হতো সার্চ পেজে হয়তো যাইতো, যদি অ্যাকশন দেওয়া থাকতো search.phpতে বা সার্চ পেজে, তাহলে কি হতো, এইটা দেখা যাইতো না। আমরা এই বিষয়টা নিয়ে একটু চেক করছি, দেখুন ইন্সপেক্ট এলিমেন্ট, খেয়াল করুন আমরা একটু গুগল ফর্ম যদি থাকে তাদের ফর্মটা আমরা দেখার চেষ্টা করছি। এখানে খেয়াল করুন এই যে, ঠিক আছে, এইখানে দেখুন মেথড কি গেট, গুগলের মেথড দেখুন গেট সহ এর যা যতগুলো সার্চ ইঞ্জিন আছে বা যে কোনো সার্চের ক্ষেত্রেই অধিকাংশই সবাই গেট মেথড ইউজ করে। বিকজ এখানে এই যে বাংলা টিউটোরিয়াল লিখলাম, এটা যদি আমি বাংলা টিউটোরিয়াল যদি এখানে দেখতে চাই তাহলে এটা অবশ্যই আমাকে গেট মেথড ইউজ করতে হবে। আমি যদি এটা গেট মেথড না ইউজ করি তাহলে এটা অবশ্যই এখানে ইউআরএল কোনো তৈরি হবে না, এটা আমরা দেখব। তবে আমি এখানে বাই ডিফল্ট একটু গুগলের মেথডটা চেঞ্জ করলাম, খেয়াল করুন। হ্যাঁ, দেখুন আমরা মেথডটা চেঞ্জ করার সাথে সাথে কিন্তু এখানে কী আছে, গুগলের সার্চ পেজে এখানে কিন্তু কোনো কিছু নাই। তার মানে কি ইউআরএল গুগলের যত কাজ করার সার্চ কাজ করে সেটা কি ধরে, এই মেথডের এই যে উপরে যে ইউআরএল গেট মেথডের এই ভ্যালু কিউ নামে ভ্যালু, এই ভ্যালুকে ধরেই সে কী করতেছে, সার্চ করতেছে। তো আশা করছি আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন বিষয়টি, আপনাদেরও এই বিষয়টি জানা দরকার হবে। এবং আপনারাও যদি ইউআরএল তৈরি করতে চান, আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমাকে একটা সার্চ করে দাও, তাহলে সেক্ষেত্রে এরকম ইউআরএল দিয়ে আপনি অবশ্যই করে দিতে পারেন। শুধু তাই না, যদি আপনি এই পেজ ইগনিশন সিস্টেম যদি সার্চ চান, আমি গুগলকে আরেকবার একটু নিয়ে আসছি, খেয়াল করুন এইখানে যেই যে পেজগুলো আমরা যেই নেক্সট দিচ্ছি, খেয়াল করুন এই দিকে কিন্তু চেঞ্জ হচ্ছে, কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এই যে দেখুন স্টার্ট কি হলো 10, আপনি যদি আবার নেক্সট করেন, খেয়াল করুন এখানে আবার 10, তার মানে এইটা একটা স্টার্ট একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের আন্ডারে ভ্যালু আছে কত, 20। তো আমি এখানে যেটা হয়েছে সেটা হলো যে আপনি এখানে কুয়েরিতে বলে দিয়েছি যে স্টার্ট আফটার কত, 20 থেকে শুরু হবে। ঠিক আছে, তো এইভাবে যখন আপনি কাজ করবেন, এই যে এরপরে 30, আপনি যদি আবার এদিকে যান কমতে থাকবে। তো যাই হোক, এই বিষয়টা এই জন্যই বলছি আপনাদের এটা দরকার হবে। আপনারা যদি এরকম পেজিগনেশন করতে চান, আপনারা যখন পিএইচপি শিখবেন তারাও কিন্তু এরকম এই একটা ভ্যালু দিয়ে আপনারাও পেজিগনেশনটা করতে পারবেন। ঠিক আছে, এরকম হাজার হাজার ডাটা আসবে, আপনি যদি এখন 1 কোটি ডাটা যদি এক পেজে লোড করতে চাই তাহলে তার হবে না। তো যাই হোক, এই বিষয়গুলোও কিন্তু কি যে গেট মেথড দিয়ে। আর পোস্ট মেথড যখন আপনি চাইবেন যে না আমার ইউআরএল হাইট থাক, আমার ভ্যালুগুলো হাইট থাকবে, তখন আপনি সেটা করার জন্য পোস্ট মেথড দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যে অ্যাট্রিবিউটস নিয়ে আলোচনা করব সেটা হলো ইন্ট টাইপ।
এটা হলো ইনক্রিপ্ট টাইপ ফাইল ওপেন। এখন এই যদি আপনি চান যে আপনার ফাইলের মাধ্যমে আপনার ইউজার আপনাকে কি দিবে, একটা ছবি অথবা কোনো অ্যাটাচড ফাইল বা কোনো টেক্সট ফাইল, ওয়ার্ড, এক্সেল, আপনি যে ফাইলকে পারমিশন দেবেন সেই যে কোনো ফাইলের জন্য এখন আপনি চাচ্ছেন যে আপনার ফর্মের মাধ্যমে কি করবে, আপনাকে ফাইল বা ফটো সাবমিট করবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ইন্ট টাইপ এইটা অ্যাট্রিবিউটসটা অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। এবং এর ভ্যালু হিসাবে আপনাকে যেটা ইউজ করতে হবে মাল্টিপার্ট ফর্ম। এইটা যদি আপনি ইউজ না করেন তাহলে কখনোই আপনি আপনার ইমেজকে আপনার সার্ভারে লোড করতে পারবেন না বা আপলোড করতে পারবেন না। ইভেন এইটা যদি না থাকে, ফর্মস ইনবে না, ইনপুট টাইপ ফাইল নামে একটা ফাইল থাকবে যেটা দিয়ে বিভিন্ন ফাইলগুলো লোড করা হবে। সেক্ষেত্রে আপনি এই অ্যাট্রিবিউটস যদি না থাকে তাহলে আপনি ছবি বা ওই ফাইলকে চিনবেই না। তো যাই হোক, এরপরে আরও যে বিষয়টি আছে সেটি হলো শেষের একটা বিষয়, হলো স্টাইল। আপনি এখানে কালার মানে সিএসএস, ইনলাইন সিএসএস এ বা সিএসএস এর যতগুলো স্টাইল ইউজ করা যায়, যত ধরনের স্টাইল ব্যবহার সম্ভব, সবই আপনি এই স্টাইলের ভিতরে কাজ করতে পারবেন। আমার দেখানোর উদ্দেশ্য যে আপনি স্টাইলটা ফর্মেও ইউজ করতে পারেন, মানে স্টাইল অ্যাট্রিবিউট যেটার মাধ্যমে আমরা সিএসএসকে অ্যাক্টিভেট করতে পারবো বা ইউজ করতে পারবো, সেটা আপনি এখানে এই স্টাইল অ্যাট্রিবিউটসের মাধ্যমেও দেখতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, খুবই সিম্পল একটা বিষয়। আমি কোনো এলিমেন্টস নিয়ে কাজ করিনি, আমি শুধুমাত্র ফর্ম নিয়ে কাজ করলাম। যেহেতু আমি চেষ্টা করছি টিউটোরিয়ালগুলো ছোট ছোট করার জন্য, সো আমি টিউটোরিয়ালটি বড় করব না। আগামী টিউটোরিয়ালে যেটা দেখব, এইচটিএমএল এলিমেন্টস যতগুলো আছে সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তবে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আপনার ইমেইলও করতে পারেন। আমি সময় পেলে আমি আপনাদের ইমেইলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে থাকি। তো ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।